স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজ মহান স্বাধীনতা দিবস। নানা আয়োজনে পালিত হলো দিনটি। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলবে মুক্তিযুদ্ধের চেতনার কথা, এমনটাই প্রত্যাশা। এসব নিয়ে আজকের আলোচনা স্বাধীনতার চেতনা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি স্থপতি রবিউল হোসেন। এছাড়া আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনন্দ কুমার সাহা এবং খুলনা থেকে শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ মফিদুল ইসলাম টুটু। স্বাগত আপনাদের সবাইকে। নজরুল ইসলাম খান, আমরা জানি যে স্বাধীনতার চেতনা ব্যাপারটি অনেক ব্যাপক এবং এটি নিয়ে আমরা অনেক কথাই বলি, কিন্তু শেষ পর্যন্ত অনেক চ্যালেঞ্জ যে এই চেতনাটি আমরা পরের প্রজন্মের কাছে কিভাবে পৌঁছে দেব, তারা আমাদের এই চেতনাটি কিভাবে লালন করবেন, ধারণ করবেন, কারণ এটা ধারাবাহিকভাবেই চলবে এবং সেই কাজটি আমাদের ব্যাপকভাবেই হচ্ছে। সেটার পেছনে যেমন শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে এবং জাদুঘর একটা বড় বলা যায় যে ভৌত অবকাঠামো, যেটার মধ্য দিয়ে আসলে শুধুমাত্র আমরা কতগুলি জিনিস দেখি তা না, আসলে এই চেতনাটাকেই এক প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একটু আপনার কাছে জানতে চাই যে সামগ্রিকভাবে এই চেতনা জগতে আমরা কিরকম কাজ করছি বাংলাদেশে। আমরা যদি শিক্ষা থেকে শুরু করি, শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি আমি বলবো। তো জাদুঘরের আসলে দুটো কাজ। একটা দায়িত্ব হচ্ছে শিক্ষা বিষয়ে, আর একটা দায়িত্ব হচ্ছে সেখানে যে আর্টিফ্যাক্টগুলো থাকে, যে নমুনা নিদর্শনগুলো থাকে, সেগুলো সংরক্ষণ করা, সংগ্রহ করা। আর সেই সংগৃহীত বা সংরক্ষিত যেসব জিনিস আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা, মানুষের শিক্ষায় জানায় সহযোগিতা করা। শিক্ষার আর একটা বড় দিক হচ্ছে মানুষের বা আমাদের প্রত্যেক জাতির একটা সংস্কৃতি এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে পৌঁছে দেয়া। এটাও কিন্তু জাদুঘরের একটা কাজ। আমি যে জাদুঘরে কাজ করি সেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। সেখানে বঙ্গবন্ধুর পরিবারের শুধু না, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির একটা চেতনার জায়গা। এখানে শিক্ষা এবং দেখে শেখা সেই নিদর্শনগুলো, কোন কক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, কোথা থেকে বঙ্গবন্ধু জনসাধারণের সাথে বা আমাদের নেতাদের সাথে কথা বলতেন, বিদেশিদের সাথে কথা বলতেন, কি করতেন, কিভাবে তার চলনে বলনে, তার লেখাপড়ারও কি ধরনের আগ্রহ ছিল। তার একটা ছোট্ট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি দেখলেও কিন্তু তার রুচিটা বোঝা যায়। আমরা যদি শুধু তাই না, আমরা দেখি উনি যখন 1966 সালে জেলে ছিলেন, তখন ওনার যে ডায়েরি, সেখান থেকেও যদি আমরা দেখি যে উনি সেই সময় বলছেন যে তাকে রিডার্স ডাইজেস্ট দেওয়া হচ্ছে না, তাকে ইকোনমিস্ট দেওয়া হচ্ছে না, তাকে রিভিউ দেওয়া হচ্ছে না, তাকে টাইমস দেওয়া হচ্ছে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বর্তমান প্রজন্মকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। বঙ্গবন্ধু নিজেকে নেতা হিসেবে প্রস্তুত করার জন্য তিনি একটি প্রস্তুতি নিতেন এবং ছোটবেলা থেকেই সেই প্রস্তুতি নিতেন। তার উদাহরণে আমরা পাই তার মা এবং বাবার একটা সাক্ষাৎকার, যদি আমরা দেখি, ভিডিও সাক্ষাৎকার এখনো আছে, ইউটিউবে দেখেও দেখতে পারেন। সেখানে বলছেন ওনার মা, আমার ছেলে যেখানেই যায়, সবার ভিতরে যখন দাঁড়ায় তখন সে নেতা হয়ে যায়, সবাই তার কথা শুনে মনোমুগ্ধের সাথে, সবাই তাকে মানে। ঠিক উনি নিজেকেও সেই জন্য নেতা হতে হলে কিন্তু তাকে যথেষ্ট নলেজেবল হতে হয়, সেটা উনি চেষ্টা করতেন। ওনার লেখায়, ওনার ডায়েরিতে সেটা স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয় হচ্ছে, নেতা হতে হলে নিজের গায়ের জোরে হওয়া যায় না, অন্যের সম্মান, অন্যের শ্রদ্ধা অর্জন করতে হয়, অন্যের সাথে সহমর্মিতা দেখাতে হয়, সেটা উনি দেখাতেন এবং ওনার লেখা এবং অন্যদের কথায় সেটা স্পষ্ট বোঝা যায়। তাহলে ওনাকে নিজেকে উনি প্রস্তুত করতেন। দ্বিতীয় হচ্ছে, নেতা হতে হলে ফলোয়ারদের প্রস্তুত করতে হয়। উনি দেশের মানুষকে কিন্তু প্রথম থেকে, ছাত্র জীবন থেকে প্রস্তুত করেছেন। যখন পাকিস্তান হয়নি, যখন ব্রিটিশ শাসন, সে সময় মুসলিম লীগের সাথে উনি আন্দোলন করেছেন, উনি সদস্য ছিলেন। পরে আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী লীগ হয়েছে মুসলিম লীগ বাদ দিয়ে 55 সালে। এটাতে বোঝা যায় যে সবাইকে এক প্ল্যাটফর্মে, ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আনতে চেয়েছেন, অর্থাৎ সবাইকে প্রস্তুত করতে চেয়েছেন
দেশের মানুষকে প্রস্তুত করতে চেয়েছেন, সেটা উনি করেছেন। তারপরে ধাপে ধাপে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি একে একে ঘোষণা করেছেন। উনি নেতৃত্ব তৈরি করেছেন। ওনার জেলখানার ভিতরে যখন একটা নেতা আসছে, কর্মী আসছে, সাধারণ মানুষ আসছে, তার কাপড় চোপড় আছে কিনা, তার মশারি আছে কিনা, তার খাবারের ব্যবস্থা আছে কিনা খোঁজ করেছেন। এটা হচ্ছে নেতার নিজস্ব প্রস্তুতি, নেতৃত্বকে প্রস্তুতি, দেশের মানুষকে প্রস্তুত করা। দেশের মানুষের প্রস্তুতির বিষয়ে স্থপতি রবিউল হোসেন, আপনার কাছে একটু যাব যে মুক্তিযুদ্ধ জাদুঘর এটি বলা যায় যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাপক কাজ শুরু করেছে এবং 20 বছরের বেশি সময় ধরে কাজ করছে। তার আগেও আপনারা কাজ করেছেন, কিন্তু মানুষের কাছে পৌঁছেছেন 20 বছরের একটু বেশি হবে, গত বছরের 20 বছর হলো, 21 বছর। তো এই সময়টি আপনারা একটা বলা যায় যে বড় পরিবর্তনের দিকে যাচ্ছেন, কারণ সেগুনবাগিচা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর তার নিজস্ব আঙিনায় যাওয়ার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু জানি আগামী মাসেই হয়তো সেই স্থানান্তরটি হবে। তো সবকিছু মিলিয়ে এই যে আপনাদের 21 বছর, সেখানে নতুন প্রজন্মের সঙ্গে আপনাদের যে সম্পর্কটা, আপনাদের নানান ধরনের অনুষ্ঠান আমরা দেখেছি, স্কুলের বাচ্চাদের জন্য আউটরিচ প্রোগ্রাম থেকে শুরু করে যেগুলি আছে, সবটার অভিজ্ঞতায় যদি একটু বলেন যে কিভাবে এই চেতনাটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ জাদুঘর কাজ করছে। ধন্যবাদ। আমি স্বাধীনতার এই দিবসে সবার শুভেচ্ছা জানাই। প্রথম কথা হলো যে জাদুঘর মানে হলো স্মৃতিকে ধরে রাখা, আর স্বপ্ন মানে ভবিষ্যৎকে দেখা। তো আমরা কিন্তু এই জাদুঘর, আমি একটা বলি যে আমি আমার এই জীবনে বঙ্গবন্ধু জাদুঘরের সঙ্গেও সম্পৃক্ত, আবার আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধু জাদুঘর হয় 1994 সালে, আর আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর 1996 সালে, 2 বছরের পার্থক্য, কিন্তু একই সময়। আমরা কয়েকজন সমমনা বন্ধু, 8 জন ট্রাস্টি, তারা একসময় ঠিক করলাম যে 76 সাল হয়ে গেল, তারপরে বাংলাদেশের বিরাট পট পরিবর্তন হলো, বঙ্গবন্ধুর পরিবার সহ সবাই মারা গেলেন, এবং 71 সাল থেকে 96 সাল পর্যন্ত এই 25 বছর আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা হচ্ছে একটার পর একটা। যেমন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, জাতির পিতাকে হত্যা করা হচ্ছে, কিন্তু এটাকে ধরে রাখার কোনো ব্যবস্থা কোনো সরকারও করছে না, কেউ করছে না। তখন আমরা নিজেরা ঠিক করলাম একটা কিছু করতে হবে। তখন আমরা তারিক আলী আমাদের ট্রাস্টি, তার বাসায় আমরা যখন বসে গল্প করছি বা একসাথে আড্ডা মারছি, এটা হঠাৎ মনে হলো আমাদের কিছু একটা করা দরকার। তখন ডক্টর সারোয়ার আলী একটা প্রস্তাব দিলেন যে একটা জাদুঘর করলে কেমন হয়, মুক্তিযুদ্ধের জাদুঘর। তখন আমরা সেইটার উপরে সব ঝাঁপিয়ে পড়লাম, এবং এইভাবেই সেই জাদুঘরের সূত্রপাত হলো। তা আমরা দেখলাম যে আমাদের নিজস্ব তো কোনো অর্থবল নাই, শুধু মনের বল আছে। তখন আমরা কি করলাম যে এই জাদুঘর তৈরি করতে হলে আপামর জনসাধারণ, আবার বৃদ্ধ বনিতা যেই হোক না, প্রত্যেকের সহযোগিতা এবং সাহায্যটা করতে হবে। সেজন্য আমরা এই জাদুঘরকে বলি যেটা জনগণের জাদুঘর। এবং একটা ভাড়া বাড়িতে, সেই ভাড়া বাড়িকে আমরা ছোট্ট একটা জাদুঘরে রূপান্তরিত করলাম ইন্টেরিয়র ডিজাইনকে দিয়ে, এবং ওইখানে জাদুঘরে যা যা কম্পোনেন্টস দরকার সেই সবগুলোই আছে। যেমন ছোট্ট একটা হল আছে, একটা কিওস্ক আছে, একটা ছোট ওপেন এয়ার স্টেজ আছে, একটা রেস্তোরাঁ আছে, আর দুটো বিল্ডিংয়ের মানে 2 তলাতে মিলে বাংলাদেশের প্রাচীনকাল থেকে যে স্বাধীনতার যে মানে পরম্পরা, এইভাবে আস্তে আস্তে ব্রিটিশ পিরিয়ড, তারপরে হলো আমাদের পাকিস্তানি পিরিয়ডের অ্যাট্রোসিটি, এই নিয়ে সাজানো হয়েছে আর কি। তো এখন ওখানে কেউ গেলে না, কিন্তু পরপর যদি তারা অগ্রসর হয়, তাহলে কিন্তু ওই ধাপে ধাপে আমাদের দেশের ইতিহাস জানতে পারবে। তো এইভাবে সাজানো হয়েছে আর কি। তো এখন এই বিষয়টা হলো যে আমাদের নতুন প্রজন্মকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, এবং তারা যেন কখনো না ভুলে যে আমাদের দেশের এই স্বাধীনতা অর্জন করতে কি 30 লক্ষ লোক প্রাণহানি করেছে, এবং
অনেক কষ্টে এটাকে আমরা অর্জন করছি, এটাকে কখনো হারানো যাবে না এবং এটাকে বুকের মধ্যে নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই বিষয়টিকে আমরা সবসময় আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের এই শেখ হাসিনার সরকার, এই জনগণ বান্ধব সরকার আমি বলি, তাদের সাহায্য সহযোগিতা, আমরা বলি প্রধানমন্ত্রী আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তো ওনার জন্যে আমরা এই আগরগাঁয়ে একটা প্রায় 1.5 একর একটা জায়গা পেয়েছি এবং সেটা যখন পেলাম তখন এটাকে আমরা ভাবলাম যে আমরা নিজের ডিজাইন করি। আমি নিজে তো আর্কিটেক্ট, কিন্তু আমরা তখন বললাম যে না, এটা হতে হবে এভাবে যে জাতীয়ভাবে স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ নকশাটা আমরা তুলে ধরবো, আমরা ইয়ে করবো, সেখানেও আসলে মানুষকে সম্পৃক্ত করার একটা প্রক্রিয়া। এইভাবে কিন্তু এইটা করে আমাদের বঙ্গবন্ধু জাদুঘর কিন্তু এইভাবে হয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু এইভাবে উনি করেছেন। রবিউল হোসেন, এইভাবে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। আমরা একটু রাজশাহীতে যাব। রাজশাহীতে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনন্দ কুমার সাহা। স্বাগত আনন্দ কুমার সাহা। আমরা একটু জানতে চাই যে রাজশাহীতে এই প্রক্রিয়াটি কেমন? আমরা ঢাকায় নানান রকম দেখি, কেন্দ্রে থাকার কারণে কিছু সুবিধাও আছে আমাদের, জাদুঘর থেকে শুরু করে অন্যভাবেও শিশুরা জানতে পারে এবং স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে। রাজশাহীতে এই প্রক্রিয়াটা কেমন এবং সেখানে নতুন প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে? ধন্যবাদ আপনাকে। আজ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি শহীদ মিনার আছে। শহীদ মিনার সংলগ্নই শহীদ স্মৃতির সংগ্রহশালা, জাতির জনক বঙ্গবন্ধুর অবদান এটা। এবং শহীদ স্মৃতির সংগ্রহশালায় 3টি গ্যালারি আছে। সেই 3টি গ্যালারির মধ্যে প্রথম গ্যালারিতে আছে 52 থেকে 69 গণ অভ্যুত্থান পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টস আছে সেইগুলি সেখানে সংরক্ষিত আছে। এবং আরেকটি গ্যালারি, 2 নম্বর গ্যালারি, যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় নিরীহ নিরস্ত মানুষের প্রতি হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের স্মৃতিরক্ষার্থে 2 নম্বর গ্যালারিটা। এবং 3 নম্বর গ্যালারিটা যাচ্ছে যুদ্ধোত্তর বাংলাদেশের, যে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যে ডকুমেন্টসগুলো রেখা হয়েছে এবং সেখানে সেইগুলি স্থাপন করা হচ্ছে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সংবলিত এবং এই জাদুঘরে আমাদের 3700 পুস্তক সেখানে সংরক্ষিত আছে। 1952 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2016 সাল পর্যন্ত যে বইগুলি লেখা হয়েছে সেই বইগুলি নতুন প্রজন্মের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই ধরনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এটা আছে। এবং প্রতিনিয়তই নতুন প্রজন্ম এবং অনেকেই সেই জায়গায় তারা আসেন, দেখেন, এবং আমরাও তাদেরকে চেষ্টা করি নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাসটাকে তুলে ধরবার জন্য। আরেকটি জিনিস, আমাদের আরেকজন সহকর্মী, তিনি আমাদের মাঝে নেই, ডক্টর শফিকুল সাহেব। উনি রাজশাহীর একজন চিকিৎসক ছিলেন এবং সংস্কৃতি কর্মী ছিলেন। তিনি কিছুদিন পূর্বে মারা গিয়েছেন। তিনি একটি মুক্তিযুদ্ধ পাঠাগার করেছিলেন এবং নিজস্ব চিন্তা চেতনায়, এবং সেখানে তার কিছু সহকর্মী ছিলেন, আমরা তার সাথে ছিলাম। তিনি একটি পাঠাগার তৈরি করেছিলেন এবং মুক্তিযুদ্ধের উপর যতগুলো বই এবং তিনি সংগ্রহ করেছেন। এবং সেই পাঠাগারটি রাজশাহীতে আমার মনে হয় যে বিবেকবান ব্যক্তি সেখানে আসা যাওয়া করে, সেই সংগঠনের সঙ্গে জড়িত থাকেন। তাছাড়াও বিভিন্ন জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেমন আছে শহীদ স্মৃতির সংগ্রহশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেমন গণকবর সেখানে আছে, এবং ব্যক্তিগত উদ্যোগেও কেউ কিছু লাইব্রেরি করেছেন যেখানে আমাদের শহীদদের যে স্মৃতি বিজড়িত সেই পুস্তক বলেন, ডকুমেন্টস বলেন, সেগুলি সংরক্ষিত আছে। তবে আমি মনে করি যে আজকের দিনে যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা দেশরত্ন
জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন মুক্তিযুদ্ধ পাঠাগার থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে শুরু করে, এবং বঙ্গবন্ধু যে জাদুঘর, এটা সাধারণ মানুষের জন্য যথেষ্ট কাজ করে নিয়ে আসছে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানবার জন্য আমরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার সিম্পোজিয়াম করে থাকি এবং বিভিন্ন দিবস পালন করে। আনন্দ কুমার সাহা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আজকের বাংলাদেশে নিচ্ছি একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নজরুল ইসলাম খান, এই বছরের, এটা গত 2-1 বছরও যদি ধরি, তারপরে এই বছর অনেক বেশি স্বাধীনতার চেতনার ক্ষেত্রে জঙ্গি বিরোধী একটা অবস্থানে যাতে মানুষ যেতে পারে সেটাও অনেক বেশি আলোচনা হচ্ছে। আজকে প্রধানমন্ত্রীও সেটা বলেছে, এবং সেটা আমাদের মূল চেতনায় যদি আমরা ধারণ করতে পারি, যদি মুক্তিযুদ্ধের মূল যে চেতনা আছে ধর্মনিরপেক্ষতা বিশেষ করে, তাহলে বা এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে মূল চেতনার জায়গাটিতে আমরা যদি ঠিকভাবে ধারণ করতে পারি তাহলে হয়তো জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান আমাদের আরো দৃঢ় হবে। দেখুন, আমরা যদি বঙ্গবন্ধুর কথাই বলি, ওনারই লেখায় আমি পড়েছি, উনি বলছেন, উনি সবসময় বলছে যে আমরা যে আন্দোলন করছি এটা কখনো আমরা ওই হিংসাত্মক আন্দোলনের দিকে যাব না। এবং উনি আরও বলছেন যে কারা হিংসাত্মক আন্দোলন করে বা এই জঙ্গিবাদের দিকে যায়, তখন এই শব্দটা না থাকলেও বোঝা যায় তারাই যান যাদের জনসমর্থন থাকে না। জনসমর্থন থাকলে তো জনসমর্থন দিয়ে আন্দোলন করবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে। যখন সেটা থাকে না তখন কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করে, এবং বৃহত্তর জনগোষ্ঠী যখন সাপোর্ট থাকে তখন এই ধরনের কিছু করে না, সন্ত্রাসী কোনো কিছু। যখন কিছু লোকে তারা নিজেরা তাদের মতকে জোর করে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ইচ্ছাকে প্রতিফলিত করতে চায়, সে সময়ই কিন্তু তারা এই ধরনের করতে চায়। একটা বিশেষ পরিস্থিতির ক্ষেত্রেও এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়। তার কারণ এটা শুধু এখন পৃথিবীটা কিন্তু একটা দেশের মতো, সুতরাং পৃথিবীর এক প্রান্তে কোনো কিছু হলে অপর প্রান্তে সেকেন্ডে ছড়িয়ে পড়ে, তখন তার দ্বারা কিন্তু এফেক্টেড হয়, সেজন্যও অনেক কিছু হয়। তবে এটা ঠিক যদি আমরা দুটা জিনিস দিই, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে সুশাসন, এইটা দিয়ে আমরা মোকাবেলা করতে পারি। এবং শিক্ষা দিয়ে যদি আমরা মোকাবেলা করতে চাই, শুধু বই দিয়ে হবে না। আমি মনে করি শিক্ষক বড়, কি লেখা আছে বইয়ে সেটা বড় কথা না, কি ইতিহাসে আছে সেটা বড় কথা না, শিক্ষক কিভাবে তুলে ধরছেন সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। আমি মনে করি শিক্ষা প্রশিক্ষণ, শিক্ষক মোটিভেশনের দিকে বেশি নজর দেয়া, এটা একটা বড় অসুবিধা আছে। আমরা যখন গড়ে উঠেছি, আমরা যখন ইয়াং ছিলাম, তার একটা বড় সময় কিন্তু বিরুদ্ধে প্রচার প্রচারণা হয়েছে, স্বাধীনতার বিরুদ্ধে। এটা কোনো নতুন কিছু না, এটা পাকিস্তান আমলে হয়েছে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর লেখায় নিজে হয়েছে, জেলখানায় যখন ছিলেন তখন জেলখানার ভিতরে সবাই বলাবলি করছে যে এই যে বলাকা সিনেমা হল, এটার মালিক হচ্ছে বঙ্গবন্ধু। তখন উনি 11 মাস তো মন্ত্রী ছিলেন। তো বঙ্গবন্ধু তার উত্তরে বলছেন, যখন কয়েকজন কয়েদি জিজ্ঞাসা করছে যে আপনার তো এটা, আপনার তো কোনো অসুবিধা নাই, তখন উনি বলছে যদি 1% আমাকে দিয়ে দেয় কোনো অসুবিধা নাই এই বলাকা সিনেমা হলের। আর বলাকা সিনেমা হলের মালিক যে যদি শুনে তাহলে হার্ট ফেল করবে। উনি হেসেই এটা বলছেন। সেই সময়ও কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা হয়েছে, এবং স্বাধীনতার পরে 75 সালের পরেও কিন্তু একই ধরনের প্রোপাগান্ডা আমরা শুনেছি। কিন্তু যখন আমাদের লোকজনকে আমরা মিউজিয়ামে নিয়ে যাই, যখন দেখে, তখন তারা বুঝতে পারে যে উনি কি লর্ড স্টাইলে জীবনযাপন করছেন, না বাংলার সাধারণ মানুষের সাথে সংহতি প্রকাশ করে সেই জীবনযাপন করছেন। এই জন্য আমরা এনকারেজ করি, আমি বলবো শিক্ষকদেরকে যে তাদের ছাত্রদের নিয়ে এক্সকারশনে অনেকে যান, আসেন মিউজিয়ামে আসেন। এবং আমরা দেখেছি দাউদকান্দির যে উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন বা এমপি আছেন, ওনারা প্রত্যেকটা স্কুল থেকে একে একে আমাদের মিউজিয়ামে আনছেন, দেখছেন। এবং তারা অনেকে প্রশ্ন করে যাচ্ছে, আমরা শুনেছি যে শিক্ষক যারা বা অন্যরা ইমাম সাহেবরা আসেন, তারা জিজ্ঞেস করেন আমরা শুনেছি তো যে এরকম অনেক কিছু, কিন্তু এখানে তো দামি কোনো ফার্নিচার দেখছি না, দামি কোনো অন্য জিনিস দেখছি না, তাহলে এটা কি আমরা কি ভুল শুনেছি? তখন আমরা বলেছি আপনি নিজে চোখে দেখে যান, এবং সেই সময় কি বলেছে সেই সময়ের খবরের কাগজ পড়েন, নিজে চিন্তা করেন, ক্রিটিক্যালি চিন্তা করেন। আমার কথা বিশ্বাসের দরকার নেই। হু ইজ অ্যান এডুকেটেড ম্যান, হি ইজ এডুকেটেড, হু নোজ লার্নিং হাউ টু লার্ন, হু ক্যান অ্যাডাপ্ট অ্যান্ড চেঞ্জ
অ্যান্ড হু নোজ নো নলেজ ইজ সিকিউরড। সুতরাং আপনি যেটা জেনেছেন সেটা সিকিউর না হতে পারে, আপনি আসুন দেখুন। এবং আমি শিক্ষকদের বলবো তাদের শিক্ষার্থীদের যদি আনে দেখায়, এবং 25টি এপিসোডে আমাদের মিউজিয়ামে ইতিহাসগুলো তুলে ধরা আছে, পুরো ইতিহাস, সেটা যদি দেখে তাহলে এই জিনিসটা পরিষ্কার হবে তাদের কাছে। আর একটা জিনিস আমরা চেষ্টা করছি মিউজিয়ামে ভার্চুয়াল মিউজিয়াম করা, তারা বাড়ি বসে স্কুলে বসেই কিন্তু দেখতে পারবে যে আসলে কি কি ইতিহাস হয়েছে। এবং সেখানেও যদি সন্দেহ হয় তাহলে বঙ্গবন্ধুর নিজের লেখা যে ইতিহাস, কিংবা উনি যখন ছিলেন রাজনীতি করেছেন ছাত্র জীবন থেকে, তখন কিন্তু অসংখ্য পৃষ্ঠা পুলিশে গোয়েন্দা বিভাগে পাকিস্তানি আমলে লিখেছে তার বিরুদ্ধে, সেগুলো তো আর বঙ্গবন্ধু নিজে লিখে দিয়ে আসেননি, প্রায় 40,000 পৃষ্ঠার এরকম আছে। সুতরাং সেইগুলো যদি আমরা পাই, হাতের কাছে পাই, সেগুলো পাবলিকেশন হতে যাচ্ছে, তখন আরও বিষয়টা পরিষ্কার হবে। তবে পরিষ্কার করার জন্য শেখার, জানার, পড়ার একটা আগ্রহ থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, সত্য অনুসন্ধানের একটা মন থাকতে হবে। কিন্তু আমরা যদি ওই সন্ত্রাসী বা ওই চিন্তায়, যদি একই মনে একই চিন্তায় থাকি, সংকীর্ণ মনে থাকি যে এর বাইরে আমরা যাব না, তাহলে আমরা কিন্তু স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করতে পারবো না। আমাদের একটা মুক্ত মন থাকতে হবে। হ্যাঁ, রবিউল হোসেন, এই ক্ষেত্রে আমি আপনাদের অভিজ্ঞতাটা আগেও জানতে চেয়েছিলাম এবং আরেকটু বিস্তারিত জানবো যে শিশুদের সঙ্গে প্রায় 2 লক্ষ শিশু আপনারা আপনাদের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘরে এনেছেন আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে, সেইখানকার অভিজ্ঞতা। তবে আমরা একটু খুলনা থেকে ফিরে এসে আপনার কাছে এই অভিজ্ঞতাটা জানবো। খুলনায় আমাদের সঙ্গে আছেন শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ মফিদুল ইসলাম টুটুল। টুটুল, আপনাদের অভিজ্ঞতা একটু জানতে চাই যে খুলনায় স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন প্রজন্মকে কিভাবে জানানো হচ্ছে, বা সব মিলিয়ে খুলনার চর্চাটা কেমন? ধন্যবাদ আপনাকে। মহান স্বাধীনতা দিবসের আজকের এই দিনে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আহ্বানে 30 লক্ষ শহীদ, আমার পিতা শহীদ মুক্তার হোসেন সহ সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধ আমার চেতনা, স্বাধীনতা আমার অহংকার। খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় ব্যাপক হারে গণহত্যা হয়েছিল, যেগুলো নজরুল ইসলাম স্যার এখানে আছেন, তিনি এই অঞ্চলের মানুষ, তিনি ভালো জানেন। খুলনার ডুমুরিয়ার চুকনগরে বাংলাদেশের মনে হয় সর্ববৃহৎ গণহত্যা হয়। অল্প সময়ের ভিতরে প্রায় 10,000 মানুষকে হত্যা করা হয়েছিল ডুমুরিয়ার চুকনগরে। তারপরে খুলনার বদ্ধভূমি, যেটা খুলনা বিশ্ববিদ্যালয় এখন, এই গল্লামারি স্মৃতিসৌধ যেখানে, এইখানে ব্যাপক হারে গণহত্যা হয়েছিল। তারপরে ফরেস্ট ঘাট, খুলনার সার্কিট হাউসের হেলিপ্যাড, বয়রার মুন্সিবাড়ি সহ খুলনা অঞ্চলে যে গণহত্যা হয়েছিল, দীর্ঘদিনে হলো সেই সকল অঞ্চলগুলো এখনও সেইভাবে মানুষের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হইনি। বর্তমান সরকার ঢাকায় যে মুক্তিযুদ্ধ জাদুঘর করেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর নামে যে জাদুঘর আছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এই অঞ্চলে এই ধরনের উদ্যোগকে সম্পৃক্ত করতে পারলে আমার মনে হয় এইগুলো সংরক্ষণ সম্ভব হতো। কারণ যারা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা তো হত্যা হয়ে চলে গিয়েছেন। তাদেরকে সংরক্ষণ করার জন্য যাদের কথা ছিল, যারা বেঁচে ছিলেন, সরকার ছিল, তারা সেই উদ্যোগটা যথাসময়ে না নেওয়ার কারণে তারা ইতিহাসের পাতায় বিলীন হয়ে গিয়েছে। আজকে আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই মহান স্বাধীনতা দিবসে আমি বলতে চাবো যে খুলনা অঞ্চলে আমাদের অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন একটি গণহত্যা আর্কাইভ নামে একটি কেন্দ্র খুলেছেন 2016 সালের শেষ দিকে এসে। এটি অত্যন্ত ক্ষুদ্র এবং ছোট আকারে হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে এই অঞ্চলে আরও ব্যাপক হারে এই মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং এই গণহত্যার স্থানগুলোকে চিহ্নিত করার জন্য বিশেষ উদ্যোগ নেবে বলে আমি আপনার মাধ্যমে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাবো। মফিদুল ইসলাম টুটুল, আমরাও আশা করি যে সেরকম উদ্যোগ নেবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রবিউল হোসেন, আপনার কাছে যেই বিষয়টি এর আগেই জানতে চেয়েছিলাম যে শিশুদের সঙ্গে এবং তরুণদের সঙ্গে যে সংযোগ মুক্তিযুদ্ধ জাদুঘরের, সেই অভিজ্ঞতাটি কিভাবে আপনারা কাজগুলি করেছেন? আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে এই বিষয়ে খুব জোর দেওয়া হয়েছে। তার একটা একটু আগে যেটা বললেন যে আউটরিচ প্রোগ্রাম, সেটা হলো যে আমাদের একটা ভ্রাম্যমান একটা জাদুঘর আছে, একটা বাসের মধ্যে
একটা যেগুলো গুরুত্বপূর্ণ নিদর্শন সেগুলো সাজিয়ে একটা জাদুঘর করা হয়েছে, যাতে করে একটা দর্শক ওখানে গেলেই খুব কম সময়ের মধ্যে সীমিত জায়গার মধ্যে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য জানতে পারবে এবং বা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তো এই যে বাসটা আমরা করি কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এক এক সময় ওটা নিয়ে যাই। সেটা নিয়ে গেলে ওইখানে আমরা যেমন একটা স্কুলের সাথে আমরা তাদের সম্পর্ক করি এবং তারা ওই সেদিন সারা দিন ওটা দেখায় এবং শেষে সেগুলো দেখানোর পরে যে ছাত্রছাত্রীদের মনের মধ্যে কি তার প্রতিক্রিয়া হলো সেইগুলো তা লিখতে বলি আমরা। ওইগুলো লেখার পরে যেটা ভালো হয়, শ্রেষ্ঠ নির্বাচিত হয়, তাকে আমরা স্থান অধিকার করার পরে ওইগুলোকে নির্বাচন করে পরবর্তী সময়ে এইরকম যত মানে কর্মকাণ্ড হয় সেগুলোকে এক করে আবার আমরা একটা অনুষ্ঠান করি, যেটাকে বলা হয় মুক্তির অনুষ্ঠান না, এরকম একটা আমরা করি, কয়েকদিন আগে করলাম। তো এইভাবে এই যে জিনিসটা করি এবং উৎসব, হ্যাঁ মুক্তি উৎসব, সেই মুক্তি উৎসব করি এবং ওদেরকেও আমরা পুরস্কৃত করি। প্রায় 10,000 ছেলে মেয়ে বা শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক তারা এখানে আসেন। তো ওইখানে আরেকটা জিনিস আমরা করি, সেটা হলো যে ওই অঞ্চলে যেসব মুক্তিযুদ্ধর যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের যেসব কাহিনী অথবা খুব বিয়োগান্ত অনেক কাহিনী তো আছে, সেগুলো লিখে আমরা আবার এখানে আসতে বলি, সেগুলোকে আবার বাছাই করে আমরা বই তৈরি করি, একটা সংকলন তৈরি করি। ফলে মানে একটা বলা যায় যে ওরাও এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় এবং নতুন করে এবং ওইভাবে কিন্তু জানতে পারে ওই অঞ্চলের কি ইতিহাস, কি মুক্তিযুদ্ধ কে ছিল, কিভাবে সে দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে, এই ধরনের অনেক কাহিনী কিন্তু আমরা এইভাবে আসেন। নজরুল ইসলাম, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরে এসে নজরুল ইসলাম খান আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে চর্চাটা, যেটা আমরা বলছি যে মুক্তির চেতনাটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে জাদুঘরগুলো একটা বড় ভূমিকা রাখছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভূমিকা রাখছে, সেটাকে আরও কিভাবে বেগবান করা যায়, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ আমরা জানতে চাইব। আজকের বাংলাদেশে নিচে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নজরুল ইসলাম খান, দুইটা অভিজ্ঞতা, একটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার অভিজ্ঞতা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করা, যে নতুন প্রজন্মের কাছে আমরা মুক্তিযুদ্ধকে যেভাবে নিয়ে যাচ্ছি সেইটা আরও বেশি শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে কিনা, বা থাকলে সেটা কীরকম হওয়া দরকার? অবশ্যই আছে, আরও শক্তিশালীভাবে নিয়ে যাওয়া। প্রথম যে জিনিসটা, সেটা আমি আবার বলবো, রিপিট করব, একটা অনুসন্ধিৎস মন তৈরি করে দেওয়া দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। সেটা শিক্ষালয় তৈরি করতে পারেন, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে। তো এটা অনেকভাবে বলা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে, শিক্ষকরা করতে পারেন। শিক্ষা ক্ষেত্রের বাইরেও যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে কথা বলে, সুন্দরভাবে বলে কিন্তু এই আগ্রহটা তৈরি করতে পারেন। আমি একজনের নাম বলবো, কর্নেল সাজ্জাদ জহির। উনি যে সুন্দর করে বলেন, ওনার কথা যে শুনেছেন, শুনলে কিন্তু তার মনে একটা আগ্রহ জন্মাবে যে আমি আরও এই বিষয়টা বুঝে দেখি। অনেক স্মৃতি হয়তো হারিয়ে গেছে, কিন্তু গবেষণার মাধ্যমে কিন্তু সেগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব। পৃথিবীর অনেক ইতিহাস আছে এরকম, তো সেজন্য কিন্তু অনুসন্ধিৎস মন দরকার। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, এইদিকে ইনভেস্টমেন্টেরও দরকার আছে। কোন ধরনের ইনভেস্টমেন্ট? যেমন আমাদের ইন্ডাস্ট্রি মালিক আছে, আমাদের অন্য যারা আছেন, তারাও কিন্তু গবেষকদের আরও বেশি রিসোর্স দিতে পারেন, এই বিষয়ে প্রকল্প এলাকা ভিত্তিক করতে পারেন। এবং এখন একটা বিরাট সুযোগ, সেটা হচ্ছে ধরেন ইউটিউব। এখানে তো পয়সা লাগে না, একটা ইউটিউব চ্যানেল আমিও খুলতে পারি। ওই এলাকায় যারা আছেন তারা যদি একটা ইউটিউব চ্যানেল খোলেন এবং সিম্পল একটা মোবাইল ফোনের মাধ্যমে ছবি সংগ্রহ করা যায়, শব্দ রেকর্ড করা যায়, এডিট করা যায় এবং ইউটিউবে সেটা আপলোড করা সম্ভব এবং সেটা অনন্তকাল থাকতে পারে, সবাই সেখান থেকে শিখতে পারে। দ্বিতীয় আরেকটা বিষয়, এখন আমার একটা লাইভ টেলিভিশন আছে, অর্থাৎ
লাইভ ফেসবুক, সেখানেও কিন্তু আমরা যে ওই স্থানে গিয়ে ইতিহাসটা সম্পর্কে আগে একটু পর্যালোচনা করে সেটা কমেন্ট্রি আমরা দিতে পারি। এই জন্য কোনো খুব একটা প্রফেশনালের দরকার নেই, আমাদের শিক্ষকরাই করতে পারেন। তাহলে আমরা ফেসবুকের যে রিসোর্স, সেখানে টাকার বেশি দরকার নেই, সেটা ইউজ করেন। ইউটিউব চ্যানেলগুলো ইউজ করতে পারেন। তাছাড়া যারা মুক্তিযোদ্ধা আছেন তারাও বিভিন্ন অনুষ্ঠানে কথা বলতে পারেন। মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতে দেখেছি সাজ্জাদ জহিরের। আমরাও মাঝে মাঝে তাকে ডেকে আনি আমাদের জাদুঘরে, যখন শিক্ষার্থীরা আসেন, যখন মসজিদের ইমামরা আসেন, তাদের সামনে আমরা বক্তৃতা দিই। বিভিন্ন প্রশ্ন আমরা তাদেরকে বলি যে আপনারা খোলামেলা প্রশ্ন করেন, অনেক ধরনের প্রশ্ন করে, আমি যেটা কখনো ভাবিনি যে এই ধরনের প্রশ্ন তারা করতে পারেন। তো সেটা করা যেতে পারে। আর একটা জিনিস এখন হচ্ছে রিপোজিটরি, অনেক কিন্তু কন্টেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিচ্ছিন্নভাবে, এটা মনে হয় এডিট করা দরকার আছে। অর্থাৎ এক জায়গায় একত্রিত করে একটা প্ল্যাটফর্মে এনে রাখা দরকার, যেখানে সহজেই সবাই অ্যাক্সেস করতে পারে। অনেক রিসোর্স কিন্তু এখন হয়েছে, আমি দেখেছি। আমরা অনেকটা এগুলো একত্রিত করতে হিমশিম খাই, এই জন্যে একটা একত্রিত করা দরকার, এটা আমরা চিন্তা করছি সেই বিষয়ে। আর একটা হচ্ছে আমরা জাদুঘর থেকে যেমন অডিও গাইড করার চেষ্টা, যখন ঢুকবে আসবে তখন ওখানে তো কন্টেন্ট কিছু লেখাই আছে, সেটা এক ধরনের থাকবে। অতিরিক্ত আরও ইনফরমেশন অডিও গাইডে থাকবে, সেটা আমরা কাজ করছি, আশা করি হবে। আর একটা হচ্ছে ভার্চুয়াল একটা মিউজিয়াম থাকবে, সেটা হচ্ছে ভার্চুয়াল মিউজিয়ামে, সেখানে ওই মিউজিয়ামের জিনিসে থাকবে, সেটা ভার্চুয়ালি থাকবে, এবং তার আরও ভবিষ্যতে এক্সটেনশন করা যেতে পারে। কারণ আমরা দেখেছি যে একেবারে প্রত্যন্ত এলাকা, বরগুনা বা পটুয়াখালী বা আমতলী, সেখান থেকে এসে ঢাকায় মিউজিয়ামে আসা প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের জন্য বাস্তবসম্মত না, রাস্তায় দুর্ঘটনা হতে পারে, অনেক অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা এলাকা ভিত্তিক যে তথ্য রবিউল সাহেব বললেন, সেই রকম ওর সাথে এক্সটেনশন করে জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক মিউজিয়াম করা যেতে পারে। আমি আরও বলবো, আমাদের পোর্টাল হয়েছে প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়। আমি অনুরোধ করব, আমাদের যারা উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমাদের জেলা প্রশাসক আছেন, তারা কিন্তু তাদের ওয়েবসাইটের সাথে প্রধানমন্ত্রীর দপ্তরে যে এটুআই আছে, তারা ওখানেই কিন্তু একসাথে ওরই একটা অংশ হিসেবে একটা জেলা পোর্টালের মধ্যেই একটা মিউজিয়াম করতে পারেন ওই এলাকার বিষয়ে স্পেশালি, তাহলে স্কুল থেকে অ্যাক্সেস করতে পারেন। বাট সবচেয়ে যেটা বড় দরকার, শিক্ষা মন্ত্রণালয়কে সচেতন হতে হবে, সেটা কি প্রত্যেকটা স্কুলে হাই স্পিড কানেক্টিভিটি দিতে হবে। এটা না হলে আমরা কোথাও ঢুকতে পারবো না। আমাদের একটা রাস্তা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রনিক রাস্তা, এবং সেটা হচ্ছে কানেক্টিভিটি। অবশ্যই রবিউল হোসেন, এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ জাদুঘর একটা বড় উদ্যোগ নিয়েছে, কথ্য ইতিহাস তুলে আনা, মানুষের ইতিহাস, সেইটি একটা বড় কাজ চলছে। আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো এটি, যে এই কাজটি কিরকম ভাবে এগিয়ে চলেছে এবং এখনো পর্যন্ত মানুষদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন সেইটা আপনারা কিভাবে দেখছেন। তবে একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রবিউল হোসেন, যেটি জানতে চাচ্ছিলাম যে কথ্য ইতিহাস সংগ্রহের ব্যাপারে একটা নতুন উদ্যোগ আপনারা নিয়েছেন, সেটির সম্পর্কে। হ্যাঁ, ওই যে বলছিলাম যে আমাদের আউটরিচ প্রোগ্রামে যেখানে বাস ভ্রাম্যমাণ জাদুঘর যেখানে যাই, সারাদিন ছেলেমেয়েরা দেখে, ছাত্র স্কুলের, তো ওইখানে আরেকটি আমরা কাজ করি যে ওই স্থানের মুক্তিযুদ্ধের ইতিহাস তারা যেন তাদের যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে কথা বলে, তাদের সাক্ষাৎকার নিয়ে সেগুলো লিখিত আকারে আমাদের এখানে পাঠানো, মানে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর। তো এইভাবে কিন্তু আমরা বেশ বড় একটা ভলিউম আমরা করেছি, এবং দেশের আনাচে কানাচে যেসব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছে তার অনেক অজানা কাহিনী আমরা কিন্তু লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি, এবং আমি মনে করি এটা অন্যতম একটা সংগ্রহ মুক্তিযুদ্ধ বিষয়ে। তো এই জিনিসটি কিন্তু ছাপা করে বইয়ের আকারেও আমরা বাছাই করে এরকম করেছি আর কি। এর মধ্যে কিন্তু অনেক হৃদয় বিদারক ঘটনাও আছে, তো সেগুলো দেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত, এবং এতে বোঝা যায় যে একটা দেশ যখন জন্ম লাভ করে, সেই জন্মের যে যন্ত্রণা, যে অকথিত ইতিহাস যেগুলো থাকে, সেগুলো যে এত ভয়াবহ, এত হৃদয় বিদারক, যে একবার শুনলে আর কখনো মনে হয় যে, আমি একটু আগে মনে হচ্ছিল যে একজন লিখেছে যে সে যাচ্ছে, হঠাৎ করে দেখেছে একটা সদ্যজাত ভূমিষ্ঠ একটা
মানে কি বলে সন্তান রাস্তায় পড়ে আছে। তো উনি তখন সে ভদ্রলোক ওটাকে নিয়ে বাড়িতে মানুষ করেছে এবং সে তাকে নিজের ছেলের মতো প্রতিপালন করে লেখাপড়া শেখানো, স্কুল কলেজে নিয়ে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার সময় হঠাৎ করে তার মনে হলো যে তার ইতিহাসটা বলি। তখন ও বলছে যে বাবা একটা কিছু মনে করো না, তোমার জন্মের ইতিহাস এই, তুমি কিন্তু এটা মনে করবে না, এটা তুমি কিন্তু আমার ছেলে হিসাবে তুমি থাকবে, কোনো রকম চিন্তা করবে না, কিন্তু তবুও আমার মনের মধ্যে যেহেতু একটা বিবেকের তাড়নায় আমি এটা বলতে বাধ্য হলাম। তো এই যে ঘটনাগুলো, এটা পরবর্তী সময় তারা এক হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এই ধরনের অজানা কাহিনী প্রচুর আছে। তারপরে এই যে আমাদের মেয়েরা যে ছেলেমেয়েরা বেশি করে 3 লক্ষ মা বোন যে তাদের ইজ্জত হারিয়েছে, সেই কাহিনীগুলো তো আছে, কিন্তু এগুলো অজানা। কিন্তু এইসব ইতিহাস আমরা জানতে পারি না ঠিকই। আমরা মনে হয় যেন সারা জীবনের জন্য, সারা কালের জন্য এটা ধামাচাপা হয়ে থাকবে। সেই জন্য বলছিলাম যে একটা দেশের তৈরির পিছনে যে কত মর্মন্তুদ কাহিনী এগুলো আছে, যেগুলো চিন্তা করা যায়, ওইগুলো চিন্তা করলে কিন্তু একটা যারা আমাদের বাংলাদেশের যারা আমরা এখন মনে করি, আমরা নিজেদেরকে বাঙালি এবং বাংলাদেশে যে মনে করি, জাতিগতভাবে আমরা বাঙালি, কিন্তু নাগরিকত্ব আমাদের বাংলাদেশে, এই তো আমাদের পরিচয়। তো সেই জিনিসটা যখন এই 1000 বছরের গোলামির পরে এই যে 71 সালে আমরা যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে স্বাধীনতা পেলাম, যে কত বড় অর্জন, আমরা নিজের কাছে নিজে সম্মানিত। এটার চর্চা করব এবং দেখব, সেটা নিশ্চয়ই আমাদের কি আরো নিজেকে সম্মানিত বোধ করি। আগে একটু সম্মানিত মনে করতাম না। এইটা হলো সবচেয়ে স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন। অবশ্যই। নজরুল ইসলাম খান একদম সময় শেষ, কিন্তু তারপরেও অনেক মানে শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা বিরুদ্ধ তত্ত্ব, বিরুদ্ধ কথাও একটা লম্বা সময় ধরে চলেছে। ফলে এখন ওই জিনিসটার থেকে বের করে আনাও কিন্তু একটা দায়িত্ব। সবকিছু মিলিয়ে এই মুক্তিযুদ্ধের চেতনাটার ক্ষেত্রে যদি আপনি বলেন যে এই ক্ষেত্রে কি করণীয় আছে? একটা জিনিস আমি বলেছি যে শিক্ষার্থীর মাঝে, সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য। কিন্তু আমাদের দেশের এখন গড় আয়ু 72 বছর। সুতরাং আমাদের যারা সাধারণ মানুষ আছে, দিনমজুর আছে, গার্মেন্টস কর্মী আছে, কৃষক আছে, এটা কিন্তু একটা বড় অংশ আমাদের সমাজের। আমাদের বেশিরভাগ প্রচেষ্টা মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু আমাদের আপার মিডল ক্লাস নিয়ে বা মিডল ক্লাস নিয়ে। আমাদের যারা এই পর্যায়ে আছে তাদের জন্য, তারা কিভাবে সহজভাবে বুঝতে পারে, তাদের মনকে কিভাবে প্রভাবিত করা যায়, এই প্রচেষ্টা কিন্তু আমাদের নেই। এই বই লিখে বা মিউজিয়ামে দিয়ে কিন্তু তাদেরকে এইভাবে হয়তো প্রভাবিত করা যাবে না। তাদেরকে এর সাথে সম্পৃক্ত করতে হলে তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে হবে প্রথমে। দ্বিতীয় হচ্ছে, তারা যে দৈনন্দিন কাজ করেন, যে পরিবেশে থাকেন, সেই পরিবেশের মতো করে তাদের সেই উপাদানগুলো তৈরি করতে হবে, সেইভাবে দিতে হবে। তারা যেটা পছন্দ করেন, গানের ভিতরে, নাটকের ভিতরে, কিংবা টেলিভিশনের ভিতরে, মিডিয়ার ভিতরে, কিংবা তাদের এলাকায় যেসব উৎসব হয় তার ভিতরে, এবং এমন কায়দায় প্রথিত করা যেটা একেবারে আকারে দিলে কিন্তু অনেক সময় মানুষে মজা পান না। তো সেইভাবে তাদের ভিতরে দিতে হবে। সেই সব কন্টেন্ট কিন্তু আমাদের আসলে সত্যি বলতে কি তৈরি হয়নি। সেইগুলো চিন্তা করা দরকার, সেইগুলো তৈরি করা দরকার। এটা হয়তো হবে। যে বৃহত্তর জনগোষ্ঠীর কথা বলছেন, সেই জনগোষ্ঠীর কাছে যাওয়াটা আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণেরও বিষয় আছে। এটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে ভবিষ্যতে এটি নিয়ে আরো এবং আমি মনে করি সরকার মিডিয়ার মাধ্যমে এই কাজটা করতে পারে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়।